দেশে ৭৬ বছরের মধ্যে টানা তাপপ্রবাহের রেকর্ড। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি চুয়াডাঙ্গায়। ফারাক্কার প্রভাবে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের ২ কোটি মানুষ। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। ভারতের চেরাপুঞ্জির বৃষ্টিতে পানি বাড়ছে। হাওড় অঞ্চলের নদ নদীর ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। স্কুল ছাত্র মাহিনের মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়ি চালাচ্ছিল অন্য ব্যক্তি। দ্রুত বিচারের আশ্বাস মেয়রের। বিএমইটি ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে বিদেশগামীরা। নেতিবাচক প্রভাব পড়ছে শ্রমবাজারে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আরিয়াস রাত এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। টানা তাপপ্রবাহ চলছে দেশে, যা ৭৬ বছরের মধ্যে রেকর্ড বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসে এই অবস্থা পরিবর্তনের কোনো আভাস নেই, তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বিশেষ করে বিপাকে পড়েছেন কম আয়ের কর্মজীবী মানুষেরা। খুঁজে ফিরছেন গাছের শীতল ছায়া। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে গরমের সীমাহীন ভোগান্তিতে। প্রচন্ড গরম পড়েছে, গরম লাগতেছে এবং হাঁসফাঁস লাগতেছে। আসলে এখন যে পরিমাণ গরম পড়তেছে তাতে বের হওয়া, প্লাস যারা চাকরিজীবী করে তাদের জন্য খুবই কষ্টকর। এখন জীবিকার তাগিদে আমাদের বের হতে হয়। গরমে খুবই খারাপ লাগছে। পরীক্ষা দিয়ে বের হয়েছি, তো পরীক্ষার হলের ভিতরেও সেরকম ফ্যান ট্যানের ব্যবস্থা ছিল না, তো অসুস্থ লাগছে। এদিকে এই গরমে নগরীর বিভিন্ন জায়গায় বিশ্রামাগার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে বিভিন্ন সংগঠন। তৃষ্ণার্ত মানুষকে দেয়া হচ্ছে পানি, বিতরণ করা হচ্ছে গরম থেকে রেহাই পাবার বিভিন্ন দিক নির্দেশনামূলক লিফলেট। সবাই উদ্যোগ নিচ্ছে পানি বিতরণ, খাদ্য এবং আপনার যে তাদের শরবত, এটা বিতরণ করার জন্য। যারা আসলে দিনমজুর আছেন তারা যেন একটু তাদের কাজের ফাঁকে সেখানে বিশ্রাম নিতে পারেন। এখানে পানির ব্যবস্থা রাখা আছে এবং একই সাথে কেউ যদি অসুস্থ বোধ করে সেক্ষেত্রে আমাদের প্যারামেডিক আছে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ চলতি মাসের পুরোটা জুড়ে থাকবে। এ সময় তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা রয়েছে। 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত যে ডাটা সেট, এই এপ্রিল মাসে টানা এই যে ২৬ দিনের তাপপ্রবাহ অতীতের সকল রেকর্ডকে অতিক্রম করে সর্বোচ্চ ব্যক্তিকালের তাপপ্রবাহ এই ২০২৪ সালে এপ্রিল মাসে বাংলাদেশে বয়ে যাচ্ছে। ২ মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমে গিয়ে সেটা কোথাও কোথাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মে মাসের শুরুতেই কোথাও কোথাও বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কালো বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে চলমান হিট অ্যালার্ট রোববার পর্যন্ত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গা ও যশোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। শুক্রবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে দিনমজুর ও শিশুরা। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় অনেক জেলায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। টানা অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা। শুক্রবার এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় এই জেলাতে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়ার এমন বিরূপ আচরণে বাইরে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। আয় উপার্জনে ভাটা পড়েছে শ্রমজীবীদের। আবহাওয়ার খুব বিরূপ প্রক্রিয়া মনে হচ্ছে আমাদের জন্য। বেকার গরম, মানুষ কোনো ঘরে বেড়াতে পারছে না, খুব চলাফেরা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। পাবনায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দুপুরের পর থেকেই ফাঁকা থাকছে রাস্তাঘাট। কাম করা খুব জুলুম, বাড়াইছি খালি পেটের তাগি দেয়, একটা থাকারই জন্য পাকা রাস্তা দিয়ে। সেই রোদে যান অস্থির হয়, রাস্তা ছাড়া রাস্তা না, রোদ প্রচন্ড গরম।
একই অবস্থা খুলনা ও মেহেরপুরে। তীব্র গরমে বাইরে বেশিক্ষণ থাকতে পারছেন না মানুষ, যাত্রীও পাচ্ছেন না রিকশা ও ভ্যান চালকরা। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে সড়কে পানি ছিটাচ্ছেন। সাধারণ মানুষ যারা রিকশা চালায়, সেন্টারিং এ কাজ করে, দিন মজুরি এক কথায়, তাদের খুবই কষ্ট হচ্ছে। এদিকে তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, গতকাল তো চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আজকের পরিস্থিতি জানাবেন, কি পূর্বাভাস পাওয়া গেছে? আজকে সকাল 7টা থেকেই কিন্তু সূর্য কঠোরভাবে রোদ ছড়াচ্ছে এবং সূর্যের তাপের কারণেই মূলত সব শ্রেণী পেশার মানুষকেই তীব্র কষ্ট পেতে হচ্ছে সারাটা দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে রোদের তাপ, এরপরে সূর্য ডুবে গেলে তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে ভ্যাপসা গরম, এবং সেই ভ্যাপসা গরম চলে গভীর রাত অবধি। তো অস্বস্তিকর এই পরিস্থিতিতে চুয়াডাঙ্গাবাসীকে থাকতে হচ্ছে। চুয়াডাঙ্গার মানুষ যাদের খুব জরুরি প্রয়োজন তারা ঘরের বাইরে আসছেন। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে বেলা 12টার পর থেকে কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, এবং দুপুর 2টো, 2:30, 3টার পর থেকে একেবারেই মানুষ খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে আসছেন না। কিন্তু এই সময়েও একেবারেই যারা দিনমজুর শ্রেণীর মানুষ, কাজের প্রয়োজনে বাইরে আসতে হয়, তাদেরকে কাজ করতেই হয়। এবং বিশেষ করে যারা ভ্যান চালক, রিক্সা চালক, তারা কাজ করেন এবং তারা বলছেন যে এই রোদে তারা বেশিক্ষণ টিকতে পারছেন না। কখনো কখনো তারা কিছুটা সময় কাজ করার পর আবার কোনো গাছের ছায়ায় বিশ্রাম নেন, কিংবা কোনো ঠান্ডা জায়গায় গিয়ে বসে থাকেন কিছুটা সময়। আর তারা বলছেন যে তারা পর্যাপ্ত যাত্রী পান না, যে কারণে তাদের আয় উপার্জনও কমে গেছে। একই পরিস্থিতি আমি দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গিয়ে, সেখানে মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, স্থান সংকুলন হচ্ছে না। ডায়রিয়া ওয়ার্ডের যে 4টি কক্ষ রয়েছে, সব কক্ষ রুগী ভর্তি। কখনো কখনো এই রুগীর চাপ বেড়ে গেলে বারান্দা পর্যন্ত রুগী আসছে, এবং সিঁড়ি দিয়ে যে দোতলায় উঠে সেখানে রুগী রাখতে হচ্ছে। আর শিশু ওয়ার্ডে যে ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি রুগী থাকছে, এবং সেই রুগীর চাপও বাইরের বারান্দা পর্যন্ত চলে আসছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ কিন্তু আছে নিদারুণ কষ্টে। আপনি জানেন যে চলতি মাসের 12 তারিখের পর থেকে আজ অবধি চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহ চলে এসেছে। কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো তীব্র এবং কখনো অতি তীব্র। শেষের দিকে এসে এই সময়ে অতি তীব্র অবস্থায় দিন কাটাচ্ছে চুয়াডাঙ্গার মানুষ। এই অবস্থায় কষ্টে দিন কাটছে চুয়াডাঙ্গাবাসীর। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর। টানা তাপদাহ, তীব্র গরমের মধ্যে সিলেটে হয়েছে স্বস্তির বৃষ্টি, সাথে ছিল দমকা হাওয়া। শুক্রবার রাত 11টার দিকে সেখানে বৃষ্টি হয়। বিভিন্ন উপজেলায় হয়েছে কালবৈশাখী ঝড়ো। দাবদাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে কিছুটা স্বস্তি। প্রায় আধ ঘন্টায় 6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে আবহাওয়া অফিস থেকে সিলেটে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তবে এতে তাপমাত্রা খুব একটা কমবে না বলেও জানানো হয়েছিল। ফরাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলে প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে। এতে পদ্মায় অববাহিকায় থাকা 54টি নদী হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। বলছেন এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। 1977 সালে গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর সমাধান খোঁজা হয়, যেখানে 80% পানি পাওয়ার কথা ছিল বাংলাদেশের, ছিল গ্যারান্টি ক্লজ। তবে 1982 সালে বাদ দেওয়া হয় গ্যারান্টি ক্লজ। সবশেষ 1996 সালে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতেও তা বাদ পড়ে। চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত 10 দিন পর পর 35,000 কিউসেক পানি পাবে উভয় দেশ। তবে বাঁধ দিয়ে আর খাল কেটে ভারত পানি প্রত্যাহার করায় মরতে বসেছে পদ্মা। একই সাথে নদী অববাহিকার 54টি নদী হুমকির মুখে, বলছেন গবেষকরা। 75 পরবর্তী যে ফারাক্কার যে প্রভাব, বিরূপ প্রভাব, এই কারণে আমাদের নদীগুলো শেষ হলো, এবং এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ,
আমাদের পরিকল্পনা, ভুল পরিকল্পনা। পানি উন্নয়ন বোর্ড বলছে চুক্তি অনুযায়ী পানি পেলেও পদ্মার মতো বিশাল নদীর জন্য তা সামান্য। আর পরিবেশবিদরা বলছেন এর জন্য দায়ী কূটনৈতিক দুর্বলতা। এই 35,000 কিউসেক পানি কিন্তু খুবই আসলে পদ্মার মতো হচ্ছে একটা বড় নদী আমাদের হচ্ছে, এটা খুবই নগণ্য। রাষ্ট্রীয়ভাবে আমরা এই কূটনৈতিক দক্ষতাটা আসলে দেখাতে পারিনি বলেই আমরা কিন্তু দিনকে দিন দেখেছি পদ্মার প্রবাহ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে বরেন্দ্র অঞ্চল মরুভূমিতে পরিণত হবে, ক্ষতিগ্রস্ত হবে 2 কোটি মানুষ। একসময়ের উত্তাল পদ্মা এখন পানি শূন্য, এর সাথে সংযুক্ত 27টি শাখা নদী এখন অস্তিত্ব সংকটে। 2025 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি। পদ্মা সহ যৌথ নদীগুলোকে রক্ষায় উদ্যোগ নিতে হবে খোদ সরকারকেই, বলছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। থাইল্যান্ডে শেখ হাসিনা শ্রেথা থাভিসিন শীর্ষ বৈঠক পাশ হলো অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি ও 3টি সমঝোতা স্মারক। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্রেও সই করেছে ব্যাংকক ঢাকা। মিলেছে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতার আশ্বাস। এ সময় থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। থাইল্যান্ড সফরের 3য় দিনে গভর্নমেন্ট হাউসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। এ সময় শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। বৈঠকে সই হয় অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি। পাশাপাশি জ্বালানি, পর্যটন ও শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সই হয়েছে 3টি। মুক্ত বাণিজ্য চুক্তির আগ্রহপত্র দিয়েছে ঢাকা। যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, থাইল্যান্ডকে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে সরাসরি জাহাজ চলাচল, হাসপাতাল ও ওষুধ খাত নিয়ে। চুক্তি সমঝোতার বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছি আমরা। স্বাস্থ্যসহ নানা খাতে বিনিয়োগেরও আহ্বান জানিয়েছি। এছাড়া দুদেশের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃষি, মৎস্য, ফুড প্রসেসিং বিষয়ে থাইল্যান্ডের সহযোগিতা চাওয়া হয়েছে। পরে দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এর আগে থাই প্রধানমন্ত্রী জানান, দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে। চিকিৎসায় বিশেষ সুবিধা পাবেন বাংলাদেশের রোগীরা। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা একসঙ্গে কাজ করব। অর্থনীতি ও যোগাযোগ বৃদ্ধির সহায়তাও অব্যাহত থাকবে। থাইল্যান্ডে বাংলাদেশের রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। আমরা কারিগরি শিক্ষা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিমস্টেকের সহযোগিতা চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উপজেলা নির্বাচন নিয়ে ইসির সংঘাতের শঙ্কা থাকলেও তেমন কিছু যেন না হয়, আওয়ামী লীগ সেই চেষ্টাই করছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন নিয়ে দলের নির্দেশনা না মানলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। উপজেলা নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে মাঠ পর্যায়ে নির্বাচনের নানা চিত্র উঠে আসে। উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতার শঙ্কার কথা জানান সিএসি। বিএনপি সহ বিরোধী জোট নির্বাচন বর্জন করায় মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ এখন নিজ দলের প্রার্থীরাই। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তৎপর আওয়ামী লীগ। এমপি পলয় তৈরি করতে নিষেধ করেছে কেন্দ্র, কিন্তু সেটি মানছেন না অনেকে। এ বিষয়ে আবারও কঠোর হওয়ার হুঁশিয়ারি সাধারণ সম্পাদকের। দলের ব্যাপারে দলের নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে, এই কথা কিন্তু আমি বলেছি। সংঘাত আশঙ্কা হয়তো করতে পারেন, তো সংঘাত যাতে না হয় আমাদেরও দায়িত্ব আছে, আমরা আমাদের প্রয়াস অব্যাহত।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান নানা প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কণ্ঠেও বাংলাদেশের উন্নয়নের নিখাদ প্রশংসা, যা শুনে দেশের বিরোধীদের লজ্জা পাওয়া উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। জাতীয় সহ স্থানীয় নির্বাচন বয়কট করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেদের গুরুত্ব হারাচ্ছে। তার ফল দলটিকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের চেরাপুঞ্জি বৃষ্টিতে পানি বাড়ছে হাওড়া অঞ্চলের নদ নদীর, তার সঙ্গে সুনামগঞ্জেও মাঝে মধ্যেই হচ্ছে বর্ষণ। এ অবস্থায় ধান কাটা ও শুকানো নিয়ে উদ্বেগে কৃষক। তবে আপাতত আগাম বন্যার কোনো সুযোগ দেখছে না পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকা ভারতের চেরাপুঞ্জিতে হচ্ছে বৃষ্টি। মাঝে মধ্যেই সে ঝটকা লাগছে সুনামগঞ্জে, এতে বাড়ছে নদ নদীর পানি। এদিকে এখানকার ছোট বড় 120 হাওরে পুরোদমে চলছে ধান কাটা। এ সময় বর্ষণে নদীর পানি বাড়ায় ধান কাটা শুকানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তৈরি হয়েছে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা। মেঘবাদল হইলে আমরা ক্ষতি হইব, মনে করেন না ধান গেলে আইব, ধান ফুকাইতে পারতাম না। ধান তো আমরা ডুবরা বাক্কা পানির তলে গিয়ে হারছে ফাঁকনা ধান, আরো দিলে তো আরো যাইব, আরো নষ্ট হইব। যে ধান কাট হয়েছে ধানত তো আমরা ফুকাইতে পারলাম না। যদি মেঘ দেয় তো আরো বেশি কষ্ট, সে তো আরো ধান রয়েছে, মেঘ হইলে আর ধানও কাটা যেত না। কৃষি বিভাগও বলছে 5 মের মধ্যে শেষ হবে ধান কাটা। তার আগে বেশি বৃষ্টি হলে দেখা দেবে সমস্যা। যে এরকমভাবে পানি বৃদ্ধি পেলেও আমাদের ফসলের ক্ষতি হবে বলে আমি মনে করি না, কারণ আগামী 7 দিন পর্যন্ত যদি অল্প অল্প করে পানি বৃদ্ধি পায় তাহলে আমরা সুনামগঞ্জের যে হাওরের ফসল 30 এপ্রিলের মধ্যে 95 ভাগ কর্তন হবে। এদিকে চেরাপুঞ্জির বৃষ্টিতে নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। যদি আগাম বন্যার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা যথেষ্ট প্রস্তুত আছি এবং আমরা আমাদের বাঁধগুলো এখনও সুরক্ষিত আছে এবং এতে আমরা আগাম বন্যা মোকাবিলা করতে পারবো। আগাম বন্যা দেখা দিলেও আমরা কোনো ধরনের সমস্যা হবে না। সুনামগঞ্জে বোরোর আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। এ পর্যন্ত ধান কাটা হয়েছে 45%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, পানি উন্নয়ন বোর্ড তো বলছে আগাম বন্যার কোনো আশঙ্কা নেই, কিন্তু নদ নদীর পানি বাড়ার বিষয়ে তারা কি বলছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে নতুন একটা তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে আগামী 29 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে, যার যথারীতি আমরা দেখেছি গতকালকে সারা রাত্রে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টির ফলে একটা যে সমস্যা হবে সেটা হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের নদ নদী দিয়ে পানি বৃদ্ধি পায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের আরেকটি জিনিস জানিয়েছেন, সেটা হচ্ছে মে মাসের 3 তারিখ থেকে একটি পাহাড়ি ঢল আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনো সুনামগঞ্জের হাওরে কিন্তু অনেক ধান রয়ে গেছে। ইতিমধ্যে কৃষি বিভাগের তথ্য মতে ইতিমধ্যে প্রায় 60% ধান কাটা শেষ হয়ে গেছে, যেহেতু এখনো 40% ধান মাঠে রয়েছে। যেহেতু আপনি জানেন সুনামগঞ্জ সবচেয়ে বেশি হাওর অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় সুনামগঞ্জ থেকে। তো 60% ধান কিন্তু অনেক বেশি ধান। 40% যে বাকি রয়েছে সেই 40% এখনো কর্তনের বাকি রয়েছে অনেক। এই বৃষ্টির ফলে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ধান শুকানো। আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু ধান কেটে তারা কৃষকরা মাঠে রেখেছে। এগুলা গত রাত্রে এবং থেমে থেমে সুনামগঞ্জে কিন্তু গত কয়েকদিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে ধান শুকাতে গিয়ে একটি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সার্বিকভাবে আমরা দেখেছি যদি বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকে ধান কাটার কোনো সমস্যা হবে না, কিন্তু ধান শুকানোটা নিয়ে সবচেয়ে বড় একটা বিড়ম্বনার হচ্ছে কৃষকদের। আর ইতিমধ্যে যেহেতু 60% ধান কাটা হয়ে গেছে, যেহেতু এখন বর্তমানে সনাতন পদ্ধতির চাইতে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হচ্ছে, তো আমরা প্রতিদিনই কিন্তু ধান কাটার যে পার্সেন্টেজ সেটা কিন্তু প্রতিদিনই বাড়ছে। মেশিনের সাহায্যে ধান কাটার ফলে কিন্তু সুনামগঞ্জের ধান দ্রুত কাটা সম্ভব হচ্ছে। আর
কৃষি বিভাগের জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সুমের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন 5 মের মধ্যে ধান কাটা 95% শেষ হয়ে যাবে। তারপরে যদি পাহাড়ি ঢল আসে, অর্থাৎ নদীতে পানি বৃদ্ধি এখন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেভাবে বৃদ্ধি পেলে কিন্তু ঢল আসার একটা সমূহ সম্ভাবনা আছে। আমরা দেখেছি বিগত বছরগুলোতেও আমরা দেখেছি, বিগত দিনগুলো দেখেছি এইভাবে পানি বৃদ্ধি পেতে পেতে কিন্তু একটা সময় পাহাড়ি ঢল হয় এবং পাহাড়ি ঢল হওয়ার পরে ফসল ক্ষতি হয়। তো এবছর যেহেতু দ্রুত ধান কাটা শেষ হয়ে যাচ্ছে সেহেতু ধান কাটা নিয়ে খুব একটা শঙ্কা নেই, কিন্তু ধান শুকানো নিয়ে অনেকটাই এখন পর্যন্ত বিড়ম্বনার শিকার হচ্ছে কৃষকরা। তো সার্বিকভাবে বলতে পারি এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের ধান কাটা এবং শুকানোর সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে আগামী 9 মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সিন্ডিকেট সভার এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের এক সভায় 9 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। 12 মে থেকে শুরু হবে ক্লাস। এদিকে এই ঘোষণার পরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র নিহতের ঘটনায় সোমবার সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করা হয়। চট্টগ্রাম কাপ্তাই সড়কে যে অবরোধ করা হয়েছে যে ব্যারিকেড দিয়ে সেটা চিৎকার করছেন। এই প্রেক্ষিতে অনেক কিছুটা সময় এখানে আসলে রাজধানীর মুগদায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছে সেটি মূল চালকের পরিবর্তে আরেকজন চালাচ্ছিলেন, এমন দাবি মেয়র শেখ ফজলিনুর তাপসের। সিটি কর্পোরেশনের চালক মোহাম্মদ কামালের সঙ্গে অবৈধ চুক্তিতে গাড়িটি চালিয়ে দুর্ঘটনা ঘটান রুবেল নামের সেই ব্যক্তি। এই ঘটনায় কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। রাজধানীর মুগদায় স্কুল ছাত্র মাহিনের স্বজনদের আহাজারি যেন থামছেই না। বৃহস্পতিবার রাত 9টার দিকে মুগদার মদিনাবাগ কাঁচাবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের 7ম শ্রেণীর ছাত্র মাহিন। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে মরদেহ নেওয়া হয় বাসার সামনে। এ সময় মাহিনের মৃত্যুর জন্য দায়ী সবারই বিচারের দাবি করেন স্বজনরা। হাত কাটার পরে যদি নিয়ে যায় শুধু ঢাকা মেডিকেল না, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর যদি ট্রিটমেন্ট শুরু করতো তাইলে ওরা বাঁচানো যাইতো। এই মুগদা মেডিকেল এবং আমার ছেলেটারা ধরে নাই, এই রাস্তার যানজটের কারণে আজকে এই অবস্থার আরো প্রচুর হয়েছিল। আমাদের সন্তান চলে গেছে, কিন্তু আমাদের সরকারের কাছে একটুকুই আবেদন, জানি সুস্থ বিচার পাই। সন্ধ্যায় মাহিনের বাসায় যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় স্বজনদের সমবেদনা জানিয়ে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে, এটা অত্যন্ত অন্যায় এবং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম কোনো রকম পায়তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম না হয়। ঘটনার পরই গাড়িটির সে সময়ের চালক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে মামলা করেন নিহত মাহিনের বাবা। সড়ক পরিবহন আইন 2018-র 105 ধারায় মামলা নিয়েছি। এই ধারায় কোনো দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয়, আমরা এই ধারায় মামলা নিয়েছি এবং আসামি যাকে ধরা হয়েছে সে গাড়ি চালিয়েছিল, সে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ির ড্রাইভার না। গত 3 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মারা গেছেন 13 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের মধুখালী মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ওয়ার্ড মেম্বার অজিত কুমারের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। বলেন, তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তারা অবস্থান পরিবর্তন করায় ধরতে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে এয়ারপোর্ট ও বর্ডারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারও দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা গ্রেফতার যাতে দ্রুত করা হয়, অথবা কেউ যদি সত্য দিয়ে আমাদের সহযোগিতা করে, অথবা কেউ যদি তাকে গ্রেফতারের জন্য নির্দিষ্ট তথ্য দিতে পারে, জেলা প্রশাসন তাদেরকে পুরস্কার ঘোষণা করবে। অশান্ত হয়ে উঠেছে শিক্ষা সংস্কৃতি নগরী ময়মনসিংহ।
গত 15 মাসে 57টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জেলায়। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। নীতি নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে দিন দিন হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে বলে মনে করে নাগরিক সমাজ। পুলিশের দাবি, প্রত্যেক সহিংসতার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। গত মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহের কলেজ রোড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন কমিউনিটি সেন্টারের কর্মী মোহাম্মদ সামির। সামিরকে হারিয়ে এখন নির্বাক স্বজনরা। আমার জামাই দিব না, বিচার চাই আমি। আমার জামাই ফিরত দিব না, বিচার চাই আমি। গত সপ্তাহে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুরে আরো 3টি হত্যার ঘটনা ঘটে। এসবও ঘটেছে তুচ্ছ কারণে। আমার বদলে আরেকজনের সন্তান আরেকজনের। গত 15 মাসে 57টি হত্যাকাণ্ড হয়েছে জেলায়। এতে উদ্বেগ জানিয়ে সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক মূল্যবোধ বাড়াতে হবে। আকাশ সংস্কৃতির প্রভাব, নীতি নৈতিকতা, মূল্যবোধহীনতা, এই সমস্ত কারণ রয়েছে। তারপরে অসৎসঙ্গ একটা বড় ব্যাপার, মিডিয়া, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সমস্ত বিষয় দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সমাজে অনেকে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সংগঠিত করছে। পুলিশ বলছে প্রত্যেকটি ঘটনার প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। একটা মামলার মধ্যে 3টা মামলা ডিটেক্টেড, আসামি গ্রেপ্তার আছে এবং অন্যান্য যে পলাতক আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। নান্দাইলে সংঘটিত একটা হত্যাকাণ্ডের ঘটনায় আমরা ক্রাইম সিন আমাদের ঘটনাস্থলে গেছে। সহিংসতা ও হত্যাকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবারকেও সচেতন হওয়ার কথা বলছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপরাধী শনাক্ত করতে প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুনে ছবি আঁকার কৌশল কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে ঢাকা মহানগর পুলিশ। বিদেশে এই কৌশল আগে থেকে ব্যবহার হলেও দেশে এবারই প্রথম এই পন্থার কথা ভাবছে পুলিশ। এ বিষয়ে ওয়াকিবহাল ভাস্কর রাসা বলেছেন, শুধু পুলিশি কাজ নয়, এই শিল্পের ব্যবহার বহুবিধ কাজে লাগানো সম্ভব। 2000 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হয় ভাষা শহীদ সালামের ছবি আঁকার আয়োজন। এর আগে সালামের কোনো ছবি ছিল না। আর্ট শিল্পীর ইতিহাস উদ্ধারের এই আয়োজনে সালামের আত্মীয়রা শাহজাহান আহমেদ বিকাশের ছবি চিহ্নিত করেন। একদম চিৎকার দিয়ে উঠেছে সালামের ছোট বোন। তাদের বাড়ি যেহেতু ফেনী, আমি ফেনীর ভাষাটা সুন্দর করে বলতে পারবো না, তো একটু মনে হচ্ছে যে তখন চিৎকার করে বলছিল এ আর ভাই আর ব্যাক নয়। বিভিন্ন দেশে প্রত্যক্ষদর্শীর কাছে এরকম বর্ণনা শুনে ছবি এঁকে অপরাধী শনাক্ত করে পুলিশ। অপরাধী ধরার এই কৌশল কাজে লাগাতে চায় ঢাকা মহানগর পুলিশও। কোনো আর্টিস্টকে যদি আমরা ব্যবহার করে থাকি, তার সেবাটা যদি আমরা নিয়ে থাকি আউটসোর্সিং মাধ্যমে, সেই ক্ষেত্রে সে আর্টিস্ট যদি মনে করে যে এই কাজটি করলে তার যে কোনো ধরনের থ্রেট আসতে পারে ওই অপরাধীদের পক্ষ থেকে, সেক্ষেত্রে তার যে ধরনের নিরাপত্তা দেওয়ার দরকার সেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই আমরা গ্রহণ করব। শহীদ সালামের ছবি আঁকার আয়োজনের মূল উদ্যোক্তা ভাস্কর রাসা বলছেন, শুধু অপরাধ শনাক্তে বা শিল্পে নয়, এই কৌশল কাজে লাগানো যায় বিভিন্ন গবেষণায়। এই বর্ণনামূলক ছবি আঁকার প্রোগ্রাম রাষ্ট্রীয়ভাবে নেওয়া উচিত। এখানে আইন শৃঙ্খলা বাহিনী উপকৃত হবে, তার কাজের স্বচ্ছতা পাবে, সেখানে গোয়েন্দারা তাদের কাজের স্বচ্ছতা পাবে, এমনকি সমাজবিজ্ঞানীরাও অনেক তথ্য তাদের জানা নাই, পাচ্ছে না। এই বর্ণনামূলক ঘটনা যদি প্রাতিষ্ঠানিকতা পায়, তখন তারা সেটা থেকে তাদের প্রয়োজনীয় তথ্যটি নিতে পারবে। বর্ণনা অনুযায়ী কম্পিউটারে ছবি আঁকা গেলেও তাতে সৃষ্টিশীলতার অভাব রয়ে যাবে বলে মনে করেন ভাস্কর রাসা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সীমান্ত স্কোয়ারে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের 3য় তলায় RK ইলেকট্রনিক্স নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। পাশের কয়েকটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি। মোট 5টা ইউনিট ঘটনাস্থলে আসে। আসার পর আমরা দেখতে পাই যে একটা 6তলা একটা মার্কেট, 6তলা মার্কেটের 3য় তলায় একটা কর্নারে আগুন লেগেছে। মোবাইলের দোকান, সেই মোবাইলের দোকানে আসলে আগুনের সূত্রপাত।
তো এই আগুন লাগার যে সম্ভাব্য কারণ আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এখনও ফাইনাল কনফার্ম না একদম, তবে ধারণা করছি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাজধানী খিলগাঁওয়ের একটি বাসা থেকে জবা আক্তার জুথি নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গৃহকর্তা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিনুল আলম ও তার স্ত্রী চিকিৎসক নুরি জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক জানান, শুক্রবার রাত 10টার দিকে 999-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে জবা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থা লাশটা পেয়েছি আর কি। পরে লাশের সিমটম দেখলাম আমরা, ফাঁসি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়ে দিয়েছি আর কি। এখন পোস্টমর্টম হবে, পরবর্তীতে এটা আইনি প্রক্রিয়া যেটা হয় সেটা হবে। যাদের বাসায় থাকতেন ওনাদেরকে ওই ডাক্তার এবং ওনার হাজব্যান্ডকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় নিয়ে আসছি আর কি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির ছাড়পত্র জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা। বিশেষ করে ইউরোপ গমনেচ্ছুদের দুর্ভোগ পোহাতে হচ্ছে দূতাবাসের সত্যায়ন পেতে। এতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে শ্রম বাজারেও। বিশেষজ্ঞরা বলছেন, সংকট সমাধানে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় খুবই জরুরি। কর্মসংস্থান ভিসায় বিদেশ যাওয়ার অন্যতম শর্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র। এতে গন্তব্য দেশের কর্মস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায়, ঠেকানো যায় মানব পাচার। ছাড়পত্র পেতে চাহিদাপত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন নিতে হয়। তবে আগে সত্যায়ন ছাড়াই ছাড়পত্র মিললেও বর্তমানে এ নিয়মে কঠোর বিএমইটি। রিক্রুটিং এজেন্সিগুলো জানায়, কোনো আগাম নোটিশ ছাড়াই সত্যায়নের নিয়ম চালু হয়। আগের ভিসায় বিদেশ যাত্রায় পড়তে হচ্ছে অনিশ্চয়তায়। 3 মাস হয়ে যায়, 2.5 মাস হয়ে যায়, তারপরেও আমাদের এইটে নাই ওইটে নাই এইভাবে করে আমাদের বিশেষ করে রোমানের ক্ষেত্রে এখনও আপনার স্মার্ট কার্ড, যেটা বিএমইটি স্মার্ট কার্ড পাচ্ছে না। দলগত ভিসার যে পদ্ধতিটা, যেটা অনেক লম্বা প্রসিডিউর, এম্বাসি থেকে সত্যায়ন করে এনে তারপরে মন্ত্রণালয় থেকে পারমিশন নিয়ে তারপরে কাজগুলা মূলত সরকার এভাবে করতে বলতেছে। এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক জানান, কোনো কোনো দূতাবাসের সাহায্য করার মানসিকতা নেই। গোটা পদ্ধতি ডিজিটালাইজড হওয়া দরকার। ছাড়পত্র সংকটে হুমকির মুখে শ্রমবাজার, বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। কর্মীরা যদি তাদের চাহিদা, তাদের ভিসা সংগ্রহ করে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পায়, আইনি জটিলতার মধ্যে পড়ে, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে দূতাবাসগুলোর সমন্বয়ে গুরুত্ব বিশেষজ্ঞদের। দূতাবাস যদি ভিসা দেয় বা যাওয়ার জন্য অনুমতি দেয়, সেই ক্ষেত্রে বিএমইটি কিভাবে সেটাকে মোকাবেলা করবে, এইটি সরাসরি দূতাবাসের সাথে সমন্বয় করা দরকার। গণমাধ্যমে সেটা প্রচার হওয়া দরকার। ছাড়পত্র বিষয়ে দ্রুত বিএমইটির পক্ষ থেকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা জরুরি বলে মত অভিবাসন বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরুর মাংসে বাড়তি দামের জন্য এবার দানাদার খাদ্য নির্ভরতাকে দুষছে মন্ত্রণালয়। তারা বলছে, এজন্য গরু প্রতি মাসে খরচ 13,000 টাকার বেশি। তবে ঘাস নির্ভর পালনে মাংসের কেজি 5 থেকে 600 টাকায় নামিয়ে আনা সম্ভব। এখন সেদিকে সরকার নজর দিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। রাজধানীতে বাজারভেদে গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। কম আয়ের মানুষের কাছে আমিষের এই উৎস এখন বিলাসিতা। শত চেষ্টায়ও দাম নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে গরুর বাড়তি দামের কথা বলছেন ব্যবসায়ীরা। মাল হানতে গেলে বলে, হাটে গৃহস্থেরা বলে আমাদের খাবার দাম অনেক চড়া, আমরা সস্তা দিতে পারবো না। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে খামার করেছেন মিনহাজ মুরাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার মতো উদ্যোক্তাদের প্রধান দুশ্চিন্তা দানাদার খাবারের দাম নিয়ে। পদ্মা শুধু ভুসি আমি কিনতাম 35 টাকা করে, এখন এই কুরবানির ঈদের সামনে সেই ভুসিটা হয়ে গেছে 60 টাকা কেজি। 1 লাখ টাকার ধরেন এই দানাদার খাদ্য খাওয়াই প্রতি মাসে। গাছ তো আমাদের খেতেই আছে, খেয়ার ধরেন আমরা কিনে আনি। 30 থেকে 32 টাকার ভিতরেই আমি কভার করতে পারতাম, কিন্তু এখন দানাদার খাদ্যের দাম প্রচুর বেড়ে গেছে। গরু প্রতি দিনে দানাদার খাবার লাগে 8 থেকে 12 কেজি। এতে মাসে খরচ 13,000 টাকার বেশি। বাড়তি এই খরচের চাপ শেষ পর্যন্ত পড়ে ভোক্তার কাঁধে।
এ প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন, দেশে আবহমান কাল থেকেই পশুপালন ঘাস নির্ভর, দানাদার খাবার নির্ভর নয়। দানাদার খাবারে পশু দ্রুত মোটাতাজা হলেও বাড়ে চর্বির পরিমাণ, এতে স্বাস্থ্য ঝুঁকিও দেখছেন তারা। দানাদার খাদ্য খাওয়ায় আপনি অ্যানিম্যাল থেকে যে প্রোডাক্ট পাবেন সেটা স্বাস্থ্যসম্মত হবে না। স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট পাইতে গেলে এটাকে অবশ্যই সবুজ ঘাস বা রাফেজ বেস্ট ফিডিং যেটা, সেটার দিকে যেতে হবে। খাদ্য খরচ যদি আপনি এই 70 টাকা থেকে 35 টাকা 40 টাকায় নিয়ে আসতে পারেন, অবভিয়াসলি এখানে মাংসের দাম ড্রাস্টিক্যালি এই 500-600 টাকার ভিতরে নিয়ে আসা সম্ভব। আকারভেদে গরু প্রতিদিনে ঘাস লাগে 15 থেকে 25 কেজি। তা যোগান দিতে পারে উচ্চ ফলনশীল নেপিয়ার, ভুট্টা, জাম্বু ও জার্মান ঘাস। অল্প জমিতে আবাদেই তা দিয়ে সারা বছরের পশুখাদ্য নিশ্চিত করা সম্ভব। এখন এ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। 10% জায়গায় যদি কেউ ঘাস চাষ করে, তাহলে 10, 20টা, 15টা গবাদি পশু নিয়ে যে ফার্মগুলো আছে তার খাবার যোগান দেওয়া সম্ভব, এবং সেই খাবারের মানও গ্রিন যে একটা কি বলে যে ফ্লেভার, সেটা থাকবে। সারা দেশে ঘাস নির্ভর পশুপালন শুরু হলে দানাদার খাদ্য নির্ভরতা অর্ধেকের নিচে নেমে আসবে। এতে মাংসের দাম নাগালে আসবে বলে আশা করছে মন্ত্রণালয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র তাপপ্রবাহের কারণে এবার ধানের ফলন কমার আশঙ্কা করছেন কৃষকেরা। কৃষিবিদরাও বলছেন, আগামী 10-12 দিনের মধ্যে তাপমাত্রা সহনীয় না হলে দেরিতে লাগানো ধানের ফলন বিপর্যয় হতে পারে। এ অবস্থায় উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কৃষি বিভাগের হিসাবে এবার সারা দেশে 3,74,68,000 বিঘাতে বোরোর আবাদ হয়েছে, যেখান থেকে ধান উৎপাদনের লক্ষ্য 2,21,57,000 টনেরও বেশি। বগুড়া সহ বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের প্রভাব পড়তে শুরু করেছে বোরো ক্ষেতে। কিছু এলাকায় ধান কাটা মারাই শুরু হলেও বিঘা প্রতি গত বছরের তুলনায় ফলন কমেছে 2 থেকে 3 মণ। যে জায়গায় 1 বিঘাতে 25-26 মণ ধান পেয়েছিলাম, কিন্তু এবার দেখা যাচ্ছে 23-24 মণ ধান হচ্ছে। পাইছি হলো 23 মণ ধান, আগের বার ছিল 26 মণ ধান। এবার মনে হয় সম্ভবত ওয়েটারের কারণে, তাপমাত্রার কারণে ফলন হয়তো কম হয়েছে। তীব্র তাপে পরাগায়ন সমস্যার কারণে প্রভাব পড়ছে বোরো ধানের ফলনে। বিশেষ করে আলু, সরিষা তোলার পর দেরিতে লাগানো ফসলের ক্ষতিই হচ্ছে বেশি। এসব ধানের ফলন অন্তত 40 ভাগ কমতে পারে বলছেন কৃষি গবেষকরা। উচ্চ তাপমাত্রার কারণে ধানের যে স্ত্রী অংশের যে গর্ভাশয়ের যে আঠালোতা, এটি শুকিয়ে গেলে পরাগরেণুকে সে আর ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে পরাগায়ন মিস করলে আপনার ফসল চিটা হবে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, তাপ প্রবাহ চললেও আগাম ধানের ক্ষতির সম্ভাবনা কম। তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে তাহলে কিন্তু পরাগায়নের তেমন কোনো সমস্যা হবে না, এবং আমাদের যে বাকি যে 40 ভাগ আমরা আশা করছি যে সেটাও আমরা ভালোভাবে আমরা দানা গঠন পর্যায়ে নিয়ে যেতে পারবো, এবং সব মিলে আমরা বিগত বছরের ন্যায় এবারও একটা ভালো ফসল আমরা ঘরে তুলতে সক্ষম হব। টানা তাপপ্রবাহের পর ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় রয়েছেন চাষিরা। এতে ধানের ফলন আরো কম হওয়ার কথাও বলছেন তারা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আত্রাই, নওগাঁ। এক যুগ পর সংশোধন আনা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ আইনে। সময়মতো বকেয়া পরিশোধ না করলে মোবাইল অপারেটর সহ এই খাতের সব কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করতে পারবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এছাড়া নতুন 9টি ধারা যুক্ত হচ্ছে সংশোধিত এই আইনে। বাড়ানো হচ্ছে বিটিআরসির ক্ষমতা। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে 2001 সালে টেলিযোগাযোগ আইন করা হয়। এরপর 2006 ও 2010 সালে 2 দফা সংশোধন করা হয়েছিল আইনটি। এবার আরও যুগোপযোগী করে আইনটিতে বেশ পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায়, আইনের খসড়ায় সরকারি পাওনা আদায়ে সব অপারেটরের ব্যাংক হিসাব জব্দ করার বিধান রাখা হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে লাইসেন্স নবায়নের ধারাটিও। এক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে শুধু কমিশন অনুমোদন দিতে পারবে। আবার বিদেশ থেকে সাইবার অপরাধে থাকছে শাস্তির বিধানও। অপারেটরদের ব্যাংকের হিসাবও জব্দ করার প্রবিধান রাখা হচ্ছে। লাইসেন্স নবায়নের যে বিধি প্রবিধানে বর্তমানে যেরকম আছে যে মন্ত্রণালয় হয়ে করতে হবে না, এখন এটা সম্পূর্ণ কমিশনের এখতিয়ার হবে।
আইন বিশেষজ্ঞরা বলছেন টেলিযোগাযোগ আইনের সংশোধন করে বিটিআরসিকে অনেক ক্ষমতা দেয়া হচ্ছে। এক্ষেত্রে বিটিআরসির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সংশোধনীগুলো যদি যে অবস্থা আছে সে অবস্থায় করা হয় তাহলে আমাদের টেলিকম সেক্টরে সর্বময় ক্ষমতার উৎস হিসেবে থাকবে শুধুমাত্র বিটিআরসি, এবং এর ফলে ট্রান্সপারেন্সি বিজনেস, যেটা চেক অ্যান্ড ব্যালেন্স, সেটা সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞরা জানান প্রত্যক্ষ পরোক্ষভাবে দেশের প্রতিটি মানুষ টেলিযোগাযোগ সেবা নিয়ে থাকেন, তাই এ খাতের আইন হতে হবে সেবা বান্ধব। এজন্য ব্যবসায়ীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে নজর দিতে হবে। অপারেটরদেরকে শাস্তির আওতায় আনতে গিয়ে তাদেরকে যদি এমন কোনো কিছুর মধ্যে নিয়ে আসা হয় যে তারা সঠিকভাবে সার্ভিস দেওয়ার চাইতে আইনের কোথায় ব্যত্যয় ঘটছে তা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমার কাছে মনে হয় সেটা ফ্রেন্ডলি হচ্ছে না। বর্তমানে আইনের 102টি ধারা আছে। সংশোধিত আইনে এটি কমিয়ে 84 ধারা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান টেলিযোগাযোগ আইনের সংশোধনী চলতি বছরের যে কোনো সময় সংসদে পাশ হতে পারে। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।